হ্যালো, আজকের ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের প্রথম কোশ্চেনটি হলো, হরপ্পা সভ্যতা আবিষ্কৃত হয়েছিল কোন সালে? 1901, 1921, 1935, 1942। তাহলে বলেছে হরপ্পা সভ্যতা আবিষ্কৃত হয়েছিল কোন সালে? তাহলে সবার আগে প্রথমে জানতে হবে হরপ্পা সভ্যতা কবে আবিষ্কৃত হয়েছিল। কোশ্চেনটা বলছে হরপ্পা সভ্যতা কবে আবিষ্কৃত হয়েছিল। তাহলে হরপ্পা সভ্যতা আবিষ্কৃত হয়েছিল 1921 সালে। তাহলে এর থেকে আরো কিছু আমরা জেনে নিই। যেমন হরপ্পা সভ্যতা কে আবিষ্কার করেছিল? দয়ারাম সাহানি। হরপ্পা সভ্যতা কে আবিষ্কার করেছিল? দয়ারাম সাহানি। আর হরপ্পা সভ্যতার এটার যে অবস্থানটা কোথায়? পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মন্টগোমারি জেলা। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ, পাকিস্তানে এখন রয়েছে পাকিস্তানে। পাকিস্তানের পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মন্টগোমারি জেলা। আর কত 1921 সালে কে আবিষ্কার করেছিল? দয়ারাম সাহানি। আর তখন কার দয়ারাম সাহানি আবিষ্কার করেছিল কার তত্ত্বাবধানে? স্যার জন মার্শালের তত্ত্বাবধানে সে দয়ারাম সাহানি 1921 সালে হরপ্পা সভ্যতা আবিষ্কার করেছিল। আর জেনে রাখো 1922 সালে রাখাল দাস বন্দ্যোপাধ্যায় মহেঞ্জোদারো আবিষ্কার করে। তাহলে পরের কোশ্চেনে যাওয়া যাক। বলেছে সিন্ধু সভ্যতার প্রাচীন বন্দর কোনটি? লোথাল, ধোলাভিরা, হরপ্পা, চাহনদারো। তাহলে কোনটি সিন্ধু সভ্যতার প্রাচীন বন্দর কোনটি? তাহলে সিন্ধু সভ্যতার প্রাচীন বন্দর হলো লোথাল। এই লোথালটা কোথায় অবস্থিত? লোথালটা অবস্থিত গুজরাট রাজ্যে। লোথাল অবস্থিত গুজরাট রাজ্যে। গুজরাট রাজ্যে অবস্থিত লোথাল। সিন্ধু সভ্যতার প্রাচীনতম ও সবচেয়ে উল্লেখযোগ্য বন্দর ছিল গুজরাটের লোথাল। তাহলে পরের কোশ্চেনে যাওয়া যাক। তার পরের কোশ্চেনটি বলেছে, হরপ্পার কোন অঞ্চলে ধান চাষ করা হতো? ধান চাষের সঙ্গে যুক্ত? কালিমঙ্গান, লোথাল, কোডডিজি, রোপার। তাহলে বলেছে হরপ্পার কোন অঞ্চল ধান চাষের সঙ্গে যুক্ত ছিল? তাহলে ধান চাষের সঙ্গে যুক্ত ছিল লোথাল এবং রংপুর। ধান চাষের সঙ্গে দুটো জায়গা খুব বিখ্যাত যুক্ত ছিল, একটা হলো লোথাল, একটা হলো রংপুর। আমাদের অপশানে দিয়েছে লোথাল, তাই জন্য এখানে লোথাল উত্তর হবে। এছাড়াও কালিমঙ্গানো ধান চাষের নিদর্শন মিলেছে, কিন্তু লোথালে বেশি, তাই জন্য লোথালটা আমরা এখানে কারেক্ট করলাম। ধান চাষের নিদর্শন মিলেছে লোথালে, পোড়ামাটির গায়ে ধানের তুষের ছাপ পাওয়া গেছে, যা সেখানে ধান চাষের অস্তিত্ব নিশ্চিত করে। কিন্তু যদি আমাদের অপশানে লোথাল থাকে, আমরা লোথালে টিক মেরে আসবো। এর অবস্থান কোথায়? গুজরাটে। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। বলেছে রাজস্থানে অবস্থিত হরপ্পার প্রাচীন নিদর্শন কোনটি? মহেঞ্জোদারো, লোথাল, সুতকাজন্ডার আর কালীবঙ্গান। রাজস্থানে অবস্থিত হরপ্পার প্রাচীন নিদর্শন হলো কালীবঙ্গান। রাজস্থানে অবস্থিত হরপ্পা সভ্যতার সবচেয়ে উল্লেখযোগ্য প্রধান নিদর্শন হলো কালীবঙ্গন। এটি বর্তমান হনুমানগড় জেলায় ঘাগর নদীর তীরে অবস্থিত, যা প্রাচীন সরস্বতী নদী বলে পরিচিত। তাহলে এটি কোথায় অবস্থিত? হনুমানগড় জেলা।
সুৎকার কালীবঙ্গান কোথায়? হনুমানগড় জেলা, হনুমানগড় জেলা, হনুমানগড় জেলা। ঘাগর নদী, যদি বলে কি নদী? ঘাগর নদী অবস্থিত, যা প্রাচীন সরস্বতী নদী বলে পরিচিত। তাহলে পরের কোশ্চেনে যাওয়া যাক। বলেছে বৃহৎ স্নানাগারটি কোথায় অবস্থিত? লোথাল, হরপ্পা, মহেঞ্জোদারো, কালীবঙ্গান। তাহলে বলেছে বৃহৎ স্নানাগারটি কোথায় অবস্থিত? তাহলে মহেঞ্জোদারোয় বৃহৎ স্নানাগার অবস্থিত। বৃহৎ স্নানাগারটি কোথায় অবস্থিত? মহেঞ্জোদারোতে অবস্থিত। অবস্থান, এটি পাকিস্তান প্রদেশ সিন্ধু প্রদেশের লারকানা জেলায় অবস্থিত। পাকিস্তানের সিন্ধু প্রদেশের লারকানা জেলাতে অবস্থিত। 1920-র দশকে রাখাল দাস বন্দ্যোপাধ্যায় এটি খনন করে আবিষ্কার করেন। তাহলে এটা কে আবিষ্কার করে? 1920 সালে রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। 1920 সালে রাখাল দাস বন্দ্যোপাধ্যায় এটিকে আবিষ্কার করে। এটি পোড়ামাটির ইট দিয়ে তৈরি একটি লম্বা বিশাল জলাধার, যা আনুমানিক 12 মিটার লম্বা, 7 মিটার চওড়া এবং 2.4 মিটার চওড়া মিটার গভীর। এটি সম্ভবত কোনো বিশেষ আচার অনুষ্ঠানের জন্য ব্যবহৃত হতো। বৃহৎ স্নানাগার বা এটাকে বলা হয় গ্রেট বাথ। যদি কোনো সময় পরীক্ষাতে গ্রেট বাথ আসে, গ্রেট বাথটি এই বৃহৎ স্নানাগারের সাথে যুক্ত। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। বলেছে সিন্ধু প্রদেশের সিন্ধু সভ্যতা কোন সময়ের সভ্যতা? লৌহযুগ, তাম্রবন যুগ, তাম্রযুগ, স্বর্ণযুগ। তাহলে বলেছে সিন্ধু সভ্যতা কোন সময়ের সভ্যতা? তাহলে সিন্ধু সভ্যতা হবে তাম্রবন যুগের সভ্যতা। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। বলেছে সিন্ধু সভ্যতার প্রথম আবিষ্কৃত স্থানটি কি? ধোলাভিরা, কালীবঙ্গান, লোথাল, হরপ্পা। তাহলে সিন্ধু সভ্যতার প্রথম আবিষ্কৃত স্থান হরপ্পা। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। বলেছে সিন্ধু সভ্যতার কোন ধাতুর ব্যবহার ছিল না? সিন্ধু সভ্যতায় তামা, রূপা, ব্রোঞ্জ, লোহা। সিন্ধু সভ্যতায় বলেছে কোন ধাতুর ব্যবহার ছিল না? তাহলে লোহার ব্যবহার সিন্ধু সভ্যতায় ছিল না। লোহার ব্যবহার সিন্ধু সভ্যতায় ছিল না। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। বলেছে ধোলাভিরা বন্দরটি কোন নদীর তীরে অবস্থিত? শতদ্র, লুনি, বিতাস্তা, বিপাশা। ধোলাভিরা বন্দরটি কোন নদীর তীরে অবস্থিত? তাহলে লুনি নদীর তীরে অবস্থিত। ধোলাভিরা শহরটি লুনি নদীর তীরে অবস্থিত। অবস্থান, গুজরাটের কচ্ছ জেলার ভাচাউ তালুকার খাদিরবেট দ্বীপে অবস্থিত। এর বিশেষত্ব কি? এটি তার অসাধারণ নগর পরিকল্পনা এবং উন্নত জল ব্যবস্থার জন্য পরিচিত। আর একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, 2021 সালে ধোলাভিরাকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ঘোষণা করা হয়। তাহলে 2021 সালে ধোলাভিরাকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ঘোষণা করা হয়। 2021 খ্রিস্টাব্দে 2021 খ্রিস্টাব্দে এটি হয়। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। বলেছে মেহেরগড় সভ্যতা কে আবিষ্কার করেন? জা ফাসোয়াজারিত, রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, দয়ারাম সানানি, জন মার্শাল। তাহলে এখানে বলেছে মেহেরগড় সভ্যতা কে আবিষ্কার করেন? তাহলে মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন জা ফাসোয়াজারিত। কার সহায়তায়? রিচার্ড মিডোর সহায়তায়। রিচার্ড মিডোর সহায়তায় জা ফাসোয়াজারিস মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন। কত সালে? 1974 সালে। 1974 সালে আবিষ্কার করেন।
পাকিস্তানের বেলুচিস্তানের কাচ্চি সমভূমিতে অবস্থিত এই প্রাচীন সভ্যতাটি সিন্ধু সভ্যতার পূর্বসূরি হিসাবে পরিচিত এবং এটি নব্য প্রস্তর যুগের কৃষিকেন্দ্রিক সভ্যতার অন্যতম গুরুত্বপূর্ণ নিদর্শন। তাহলে এটি হরপ্পা সভ্যতার পূর্বসূরি বলা হয় এটাকে, আর এটি নব্য প্রস্তর যুগের কৃষিকেন্দ্রিক সভ্যতা। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। বলেছে রানা প্রতাপ কোন যুগে মুঘলদের কাছে পরাজিত হয়? হলদিঘাটের যুদ্ধে, পানিপথের প্রথম যুদ্ধে, তালিকোটার যুদ্ধে, খানুয়ার যুদ্ধে। তাহলে বলেছে রানা প্রতাপ কোন যুদ্ধে মুঘলদের কাছে পরাজিত হয়? তাহলে হলদিঘাটের যুদ্ধে। আর কবে? 1576 সালে 18ই জুন। 1576 সালে 18ই জুন মুঘল সম্রাট আকবর বাহিনীর কাছে হলদিঘাটের যুদ্ধে পরাজিত হয়। এই যুদ্ধে মুঘল বাহিনীর নেতৃত্বে ছিলেন আম্বরের রাজা মানসিংহ। হলদিঘাটটি রাজস্থানের গোলকোন্ডা শহরের কাছে অবস্থিত। তাহলে হলদিঘাটের যুদ্ধ কবে হয়েছিল? 1576 সালে 18ই জুন। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। বলেছে বিখ্যাত চিত্রশিল্পী খাজা আব্দুস সামাদ কোন মুঘল রাজার আমলের অত্যন্ত জনপ্রিয় হয়েছিল? বাবর, শেরশাহ, আকবর, শাহজাহান। তাহলে বিখ্যাত চিত্রশিল্পী খাজা আব্দুস সামাদ বাবরের বাবর বাবরের আমলে অত্যন্ত জনপ্রিয় ছিল। আকবরের আমলে অত্যন্ত, বাবর, শেরশাহ, আকবর, শাহজাহান। তাহলে এখানে হবে আকবরের আমলে অত্যন্ত জনপ্রিয় ছিল। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। বলেছে জাহাঙ্গীরের দরবারে কে ইংলিশ খান নামে পরিচিত ছিলেন? ট্যাভার্নিয়ে, উইলিয়াম হকিংস, বাদৌনি, থমাস মনরো। তাহলে জাহাঙ্গীরের দরবারে কে ইংলিশ খান নামে পরিচিত ছিল? তাহলে জাহাঙ্গীরের দরবারে ইংলিশ খান হিসাবে পরিচিত ছিল উইলিয়াম হকিংস। জাহাঙ্গীরের দরবারে উইলিয়াম হকিংস ইংলিশ খান নামে পরিচিত ছিলেন। তিনি 1608 সালে হেক্টর জাহাজে করে সুরাটে আসেন এবং 1609 সালে আগ্রায় মুঘল সম্রাট জাহাঙ্গীরের দরবারে উপস্থিত হন। তাহলে জাহাঙ্গীরের সবাই কত সালে এসেছিল? 1609 খ্রিস্টাব্দে। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। বলেছে নিম্নের কে কৌনেজের যুদ্ধে 1540 সালে শেরশাহের কাছে পরাজিত হন? তাহলে কৌনেজের যুদ্ধে 1540 সালে কে পরাজিত হন? বাবর, আকবর, হুমায়ুন, জাহাঙ্গীর। তাহলে কৌনেজের যুদ্ধে শেরশাহের সাথে কার যুদ্ধ হয়েছিল? হুমায়ুনের যুদ্ধ হয়েছিল, আর হুমায়ুন পরাজিত হয়েছিল আর জিতেছিল শেরশাহ 1540 সালে। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। বলেছে কোন মুঘল সম্রাটের রাজত্বকালে টমাস রো ভারতে আসেন? শাহজাহান, আকবর, জাহাঙ্গীর, হুমায়ুন। তাহলে জাহাঙ্গীরের দরবারে স্যার টমাস রো ভারতে আসেন। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। বলেছে সর্বপ্রথম ঘোড়ার পিঠে ডাক ব্যবস্থা কে চালু করেন? বাবর, আকবর, ওমর শেখ মির্জা, শেরশাহ। তাহলে ঘোড়ার পিঠে ডাক ব্যবস্থা চালু করেন শেরশাহ। 1541 সালে। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। বলেছে কাকে জিন্দাপীর বলা হতো? নাসিরউদ্দিন মোহাম্মদ, শেরশাহ, আকবর, ঔরঙ্গজেব। তাহলে জিন্দাপীর বলা হতো জাহাঙ্গীরকে। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। বলেছে মুঘলদের সরকারি ভাষা কি? আরবি, উর্দু, পার্সি, হিন্দি। তাহলে মুঘলদের সরকারি ভাষা ছিল পার্সি। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। বলেছে কোন মুঘল সম্রাট এর আমলে রাজধানী আগ্রা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়? শাহজাহান, জাহাঙ্গীর, আকবর আর ঔরঙ্গজেব। কোন মুঘল সম্রাটের আমলে
রাজধানী আগ্রা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়? তাহলে শাহজাহানের আমলে। মুঘল সম্রাট শাহজাহান 1638 খ্রিস্টাব্দে রাজধানী আগ্রা থেকে দিল্লিতে স্থানান্তরিত করেন। তিনি যমুনা নদীর তীরে একটি নতুন শহর প্রতিষ্ঠা করেন, যা শাহজাহানাবাদ নামে পরিচিত ছিল 1638 খ্রিস্টাব্দে। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। বলেছে কোন মুঘল সম্রাট রঙ্গিলা নামে পরিচিত? মোহাম্মদ আহমেদ শাহ, দ্বিতীয় আলমগীর, দ্বিতীয় শাহ আলম। তাহলে কোন মুঘল সম্রাট রঙ্গিলা নামে পরিচিত? রঙ্গিলা নামে পরিচিত ছিল মোহাম্মদ শাহ। তাহলে আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।